গোল্ডেন স্টার ক্লাবের অপোজিটে 15 তারিখে দেখুন এনওসি ওনারা দেখলাম বলছে ওনাদের 10 তারিখে এনওসি নেওয়া আছে। টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট কবিরদা বলছিলেন। আমি ওনাকে অনুরোধ করবো, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, সিনিয়র মানুষ, নিজের দলের কর্মীদের সংযত থাকতে বলাটা ওনার একটা কর্তব্য। একবার যাচাই করে নেবেন না? এই যে আমাদের 4 তারিখে আমাদের পারমিশন দিয়েছেন উনি, আর ওনার পারমিশনটা ওনারা বলছে 10 তারিখ। আসলে এটা দেওয়ার পরে উনি ওই বাড়ির লোককে গিয়ে ধমকানো হয়েছে, দিয়ে আরেকটা এনওসি নেওয়া হয়েছে। তাহলে বলুন যে এই যে এটা আমাদের পারমিশন আছে, তারপরে দেওয়ালটা মুছে দিল। এই উদ্যোগ আসে কোথা থেকে? কাউন্সিলর বা কাউন্সিলরের হাজবেন্ডে এই উদ্যোগ কোথা থেকে আসে? আমি তখন ওখান দিয়ে ফিরছিলাম, আমি দেখা হয়েছে, দাঁড়িয়েছি, কেন দাঁড়াবো না? আমার পাড়ার ছেলে, প্রতিটা মানুষ আমার পরিচিত মুখ, আমি তো নেমে তো জিজ্ঞাসা করলাম। কারণ কাউন্সিলরের হাজবেন্ড আমার বন্ধু, আজ থেকে নয়, মানে রাজনীতি করার আগে থেকে আমরা বন্ধু। উনি এখন বন্ধু মনে করেন না, সেটা আমার সমস্যা, কিন্তু আমি বন্ধুই মনে করি। আমি দাঁড়িয়ে ওনাকে বললাম যে এটা কি করছিস ভাই? এটা দেওয়াল মুছে দিলি, ফ্লেক্সগুলো ছেড়ে দিচ্ছিস, এই ওয়ার্ডে এই ধরনের সংস্কৃতি কি খুব প্রয়োজন? ওখানে আশেপাশে আরও অনেক লোক ছিল ওই ওয়ার্ডের, যারা প্রত্যেকে আমার পরিচিত, এক জায়গায় রাজনীতি করেছি, এক ওয়ার্ডের মানুষ চিনব না? তাদের বলুন যে দাদা তোমরা তো সিনিয়র মানুষ, এটা কি ঠিক হচ্ছে? এই তো কথাবার্তা হলো। তাই তো দেখছি এখন যে এই রাজনৈতিক সৌজন্যতা শেষ হয়ে যাচ্ছে। যেখানে একটা, আমি তাকে এটাও বললাম, সে আবার আমাকে বলছে এটা আমাদের দেওয়া। বললাম আচ্ছা তোদেরই যদি দেওয়া হয় তো আমাদের একবার, আমি যেমন তোদের দেখে দাঁড়িয়ে গেলাম, আমি যেমন ওদের দেখে দাঁড়িয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম যে এটার কারণ কি, তো ওরাও ওদেরই যদি দেওয়াল হবে আমরা লিখেছি, তাহলে আমাদের একবার কাউকে জিজ্ঞাসা করতে পারবো, দেওয়ালটা মুছে দিল। মানে এই অদ্ভুত উদ্ধত্ত, এই উদ্ধত্তটা ঠিক না। যারা সন্দেশখালিতে মা বোনেদের সম্মান নিয়ে খেলা করেছে, যে রাজ্যে তৃণমূলের মদতে অভয়ার আন্দোলনকে শেষ করে দেওয়ার চেষ্টা চলেছে, যে রাজ্যে অভয়ার আন্দোলনকে, অভয়াকাণ্ডকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলেছে, সেই রাজ্যের সেই দলের মুখে আমি সিঁদুর মোছার গল্প শুনতে চাই। যে রাজ্যে ওদের মদতে হরগোবিন্দ দাস, চন্দন দাসের স্ত্রী সিঁদুর মুছে যায়, তাদের মুখে সিঁদুর মোছার কথা শুনবো না। বরং আমি ওনাকে সাজেশন দেবো একজন দাদা হিসেবে, পাড়ার পরিচিত দাদা হিসেবে, যে এই সংস্কৃতি, এই রাজনীতি কাম্য নয়। প্রত্যেকের দেওয়াল লিখুক, প্রত্যেকে তার পতাকা লাগাক, ফ্লেক্স লাগাক, সবাই লাগাক, সৌজন্য থাকুক। আমরা ভোট লড়বো, আবার বিকালবেলা একসাথে বসে চা খাবো, এই পরিবেশটা থাকুক। এই পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। হারবো জিতবো মানুষ ঠিক করবে। ওনাদের হারবো জিতবো বলার কারণ কি? আমি তো বলতে পারি আমি জিতে গেছি, আমি তো বলছি না। মানুষ ঠিক করবে। আমাদের কাজ মানুষের কাছে যাওয়া, আমাদের কাজ আমরা কি করেছি, আমরা কি করতে চাই সেটা মানুষকে বলবো। আর ওনারা বলবেন ওনারা কি করেছে, সেটা বলতে পারছে না, কি করেছে সেটা বলতে পারছেন না। এখন এইসব অবান্তর কথা, রাজনীতিতে রাজনৈতিক কথা বলতে হবে, খুব সিরিয়াস কথা বলতে হবে, যে আমাদের এই পরিকল্পনা রয়েছে। আর ওয়ার্ডে কে দাঁড়াচ্ছে কে দাঁড়াচ্ছে না, যারা রাজনীতি করছেন না, যিনি আজকে কাউন্সিলর হয়েছে ওই অঞ্চলে, সে কতদিন রাজনীতি করেছে? কারোর বউ হলেই কাউন্সিলর হওয়া যায়? কারোর বউ হয়ে কাউন্সিলর হয়েছে। ওই ওয়ার্ডে দীর্ঘদিনের রাজনৈতিক লোকরা ছিল না কাউন্সিলর হওয়ার মতন? যারা তৃণমূল করেছে দীর্ঘদিন ধরে, 98 সাল থেকে যারা তৃণমূল রাজনীতি করেছে, ওনার লজ্জা করে? ওনার তো ওনার স্বামীকে বোঝানো উচিত ছিল যে না আমি রাজনীতি করি না, আমি কাউন্সিলর হব না। কাউন্সিলর টিকিটের দাবিদার একজন রাজনীতি করা মানুষ। আমাদের ওয়ার্ডের অমুক দাদাকে, অমুক কাকুকে, যাদের পাশে বসিয়ে আজকে টাউন প্রেসিডেন্ট প্রেস মিট করছেন, যে মানুষদের বলছেন অমুক মাস্টার মশাই আছে, ওই মাস্টার মশাইকে পৌরসভা ভোটের সময় মনে ছিল না? ওই ওয়ার্ডে যারা রাজনীতি করেন তাদের কথা মনে ছিল না পৌরসভা ভোটে? পৌরসভা ভোটের সময় অমুকের বউ, অমুকের ভাইজি, অমুকের ভাইপো, সেগুলো মনে পড়ে। কারণ বিধানসভা ভোট এসছে, এখন ভোটের স্বার্থে ওই লোকগুলোকে সামনে এসছে। যাদের দিয়ে ওই 15 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে চয়ন স্মৃতি ভবনটা, জানেন চয়ন স্মৃতি ভবনের চয়ন ঘোষের পরিবারের লোক কোথায়? যে পার্টি অফিসে ওনারা বসছেন সেই চয়ন স্মৃতি ভবনের চয়ন ঘোষের পরিবারের লোক কোথায়? ওখানে চয়ন ঘোষের স্মৃতিতে অনুষ্ঠান হয়,
ওনার সেই অনুষ্ঠানের দিন ওনার বাড়ির লোকেদের কথা ওনাদের মনে পড়ে না, যে কাউন্সিলর হয়েছে। কাউন্সিলর যে হয়েছে তার থেকে বড় মাতব্বর হচ্ছে তার স্বামী। তিনি কি মনে করেন? তিনি মনে করেন যে পার্টি অফিসে বসছেন সেই পার্টি অফিসটা যার নামে, তার পরিবারটাকে সম্মান দেওয়ার কথা ওনার মনে পড়ে? যাদের নিয়ে ওখানে বসছেন, প্রেস মিট করছেন, তারা ওদের সঙ্গে নেই। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা, কোনো কিছুতে নেই। হঠাৎ করে অমুক নেতার কাছের লোক বউ কাউন্সিলর হয়ে গেল, তারা সাথে নেই, তারা আমাদের সাথে আছে। কারণ তারা জানে যে ওই ওয়ার্ডে আমার ভূমিকা কি, প্রার্থী হিসেবে কি করবো, তার জন্য মানুষ বিরোধী দলকে ভোট দেয়। মানুষ বিরোধী দলকে ভোট দিয়ে শাসক বানায়। কি করবে, কি করেছে, এটা তো শাসক দল বলবে, বিরোধী দল বলবে নাকি কি করেছি। 7 বছর ছিলাম না, ওনাদের কারণে ছিলাম না। বিজেপি করার অপরাধে ওনাদের জন্য ছিলাম না। আমরা বলছি 7 দিন কোনো কর্মীকে বাইরে থাকতে হবে না, তার স্ত্রী, পরিবার, সন্তান ছেড়ে। আমরা হিংসার রাজনীতি করছি। আমরা তো পরিষ্কার বলছি যে পরিবেশ তারা তৈরি করেছেন, করছেন, প্রতিদিন ফ্লেক্স চিপছেন। আপনাকে জলজ্যান্ত তো দেখালাম। 4 তারিখে আমাদের পারমিশন, সেই মানে ওই দেওয়ালটা দিয়েছে, সেই দেওয়ালটা মুছে দেওয়া হলো। তাহলে হিংসা কারা করছে? যিনি প্রার্থী হয়েছেন তার অভিযোগগুলো তার নামে দেখুন, তার নামে কতগুলো কি অভিযোগ আছে। রেলের মামলা আছে তার নামে, আরপিএফ কেস আছে। আমাদের যখন কোচ ফ্যাক্টরি তৈরি হয়েছিল সেই সময় ওখান থেকে যে পরিমাণ লোহা বেরিয়েছে, এক আরপিএফ কেস করেছিল একজন। আমরা বার করছি সেগুলো, বলবেন চিন্তা করতে না। AK সাহু, এরকম একটা ঘটনা ঘটেছিল, সেই এফআইআর কপি ছিঁড়ে ফেলা হয়েছিল। তখন রেলমন্ত্রী ছিলেন মুকুল রায়, সুযোগ ছিল, কিন্তু সেই কপি আমরা বার করছি। কোনো কিছু পার পাবে না। দেওয়াল মুছে এই পরিবেশটা চেঞ্জ করছে কেন? আমাদের তো 4 তারিখের পারমিশন দেখাবো। আমরা তো এক্ষুনি থানায় এবং আপনাদের বলে রাখছি আছে, আমরা থানায় কমপ্লেন করব এবং ইলেকশন কমিশনকে কমপ্লেন করবো। ওই দেওয়াল ইলেকশন কমিশন মুছে দেবে, কারণ আমাদেরও পারমিশন আছে, ওদেরও আছে। কারণ ওরা পরে গিয়ে বাড়িতে ধমকি দিয়ে নিয়েছে পারমিশনটা, কিন্তু ইলেকশন কমিশন এটা মুছে দেবে, আমি আপনাদের বলে দিলাম। কারণ এরকম যখন ঘটনা ঘটে, দুজনের কাছেই পারমিশন থাকে, তখন নির্বাচন কমিশন ওটা মুছে দেয়। আমরা তো আজকে কমপ্লেন করবো, তারপরে ওনাকে প্রশ্ন করবে, যে কি করে এটা হলো, আর ওদের কাছে পারমিশন আছে, এটা কি করে হলো জিজ্ঞাসা করবে। এই AK সাহুর ঘটনাটা বললাম, তখন দীনেশ ত্রিবেদী ছিল, তৃণমূলেরই লোক ছিল। এফআইআর ছিঁড়ে ফেলা হয়েছে, আমরা বার করছি সব কাগজ। বিজপুরের লোক জানে যে কারা ফ্লেক্স ব্যানার ছিঁড়ছে, পাড়ার প্রতিটা মোড়ের মানুষ জানে তারা ছিঁড়ছে। মানুষ দেখছে, আপনি দেখছি না, কিন্তু ওই পাড়ার লোকটা তো দেখছি, তার বাড়ির পাশে বিজেপির ফ্লেক্সটা কে ছিঁড়ছে। আমরা দেখতে পাচ্ছি না, আমরা অফিসে আছি বা অন্য কোথাও আছি। আপনার বাড়ির পাশে ফ্লেক্স ছিল, আপনি দেখবেন না কে ছিঁড়েছে। মানুষ দেখছে তারা ছিঁড়ছে, সব বাইরে। কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, মেনকা গোস্বামী, এরা সব বাংলার নিজের ছেলে, আর আমাদের সব বহিরাগত। আমরা বলছি বীজপুরের সুবোধ অধিকারী বহিরাগত। কোথায় থাকে ওনার বাড়ি? কোথায় ওনার পরিবার কোথায় থাকে? পরিবার তো কলকাতার ফ্ল্যাটে থাকে। মানে কিছু হলে তোমরা মরো, আমি চললাম। কর্মীদের বলবে যে তোমরা মরো, আমরা চললাম নাকি? বীজপুরে সুবোধ অধিকারী বহিরাগত। কমল অধিকারী কোথায় থাকে জানেন? জেঠিয়া পঞ্চায়েতে থাকে। তা বীজপুরে বহিরাগত, জেঠিয়া পঞ্চায়েতে ফ্ল্যাটে থাকে। ভোটার এখানে একটা নাম তুলে রেখেছে, সেটা আলাদা। আমরা তো এর আগে 2টো ঘাপলা বার করলাম, 2 জায়গায় ভোটে না। বীজপুরে সুবোধ অধিকারী, কমল অধিকারী বহিরাগত। বীজপুরে থাকতে হবে, পরিবার নিয়ে, পরিজন নিয়ে, স্ত্রী সন্তানদের নিয়ে, সবাইকে নিয়ে থাকতে হবে। শুধু একা একটা রাজপ্রাসাদ বানিয়ে নিলাম, ওখানে থাকলাম, গুন্ডা ক্রিমিনাল ভরা থাকলেও মায়ের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ, স্ত্রী সন্তানের ভালোবাসা, সবাইকে নিয়ে, পরিবার নিয়ে থাকতে হবে। আমরা সবাই পরিবার, কিন্তু নিজেদের পরিবার নিয়ে থাকতে হবে। আমার পরিবার দূরে থাকবে, আর তারপরে কিছু হলে তোমরা বোঝো, আমি চললাম, এটা ঠিক না।